শাহজাহান তন্ময়, লেখনীতে নাবিলা ইক্স, পর্ব সংখ্যা ৬৮। শুক্রবার। নীল সাদাটে আকাশের বুক চিরে উড়ে বেড়াচ্ছে রং বেরঙের পাখিগুলো। শাহজাহান বাড়ির পেছনের দিকটায় সুউচ্চ শ্যাওলা পড়া প্রাচীরের মুখে বসে এক জোড়া অদ্ভুত দোয়েল পাখি ঝলমলে রোদে সকালের মিঠে হাওয়া উপভোগ করতে ব্যস্ত তারা। বাগিচায় একটি টিয়া পাখি হাঁটছে। ঘড়ির কাঁটা ঘুরে রুখছে ৭টা ২০-তে। আজ বাড়ির সব জায়গায় যখন ঘুম থেকে উঠেছে সবাই, তখন দেশ জুড়ে নিশাচরী প্রাণীর মতো ঘুরপাক চলছিল। অলিতে গলিতে ঘেউ ঘেউ করে যাচ্ছিল কুকুরের দলবল। আধ কাঁচা ঘুম ছেড়ে উঠে কাজে লেগে পড়েছে সকলে। এমনিতেই তাদের বাড়িতে হেল্পিং বলতে একজনই, রূপালী। তবে বিয়েবাড়ির কর্মের জন্য এই মাসে আরেকজন হেল্পিং রাখা হয়েছে, নাম কুসুম। দুজনেই ফজরের আজান পড়তেই হাজির হয়েছে আজ। এসে থেকে ব্যস্ত হয়ে পড়েছে কাজকর্মে। ডায়মন্ডের মতো চকচক করছে বাড়ির ঘরদোর পরিষ্কার করে ফেলেছে একদম। ছাদ থেকে প্রত্যেকটি রুম সহ উদ্যান পর্যন্ত পরিচ্ছন্ন কাজে ব্যস্ত তারা। অল্প স্বল্প রান্নাবান্নার ব্যস্ততা চলছে রান্নাঘরে। সন্ধ্যা ৬টার মধ্যে কমিউনিটি সেন্টারে উপস্থিত হতে হবে সপরিবারে। ৭টা থেকে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। তন্ময় আকাশকে নিয়ে গতকাল রাত 12টার পর গিয়েছিল সেন্টারে। ঘণ্টাখানেক ছিল অপারেশনের জন্য, সব দেখে নিয়েছে। আজও 12টার পর শেষবারের মতো রাউন্ড দিতে যাবে। সব কিছু নিখুঁতভাবে এগোচ্ছে কিনা নিজের চোখে দেখা প্রয়োজন। এমনিতেও খাবার দাবার সম্পর্কিত লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে গতকালই। আপাতত কতদূর কি আয়োজন করলো তার খবরাখবর নেওয়া অত্যন্ত আবশ্যক। তন্ময় মিনিট খানেক আগে কমিউনিটি সেন্টারের ম্যানেজার ইউজমত মোল্লার সাথে কথা বলেছে। ভদ্রলোক ধারাবাহিকতাভাবেই A to Z আপডেট দিয়েছে। কল কেটে বিছানার পাশে দৃষ্টি রেখেছে তন্ময়। ওখানে আছে টু রয়্যাল স্মল স্লাইডিং হ্যান্ডেল রেক। সেখানে তার আজকে সন্ধ্যার পাঞ্জাবি সেট সাজিয়ে রেখেছে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা। নিচের জায়গায় পায়জামা, জুতো, সেটা আছে পাঞ্জাবির সাথেই কালো রঙের লোফার। গতকাল রাতেই তার ম্যানেজার গিয়ে দিয়েছে। প্যান্টের পকেটে মানি ব্যাগ ভরে হাত ঘড়িটা পড়তে নিয়ে রুমে থেকে বেরোলো তন্ময়। ইতি অবস্থায় ঘড়ির কাঁটা ৯টায় পৌঁছেছে। ওর রুমের দরজা সটানভাবে খোলা, তবে ওর অস্তিত্ব নেই। পরিপাটি করা বিছানায় লম্বা ড্রেসের প্যাকেজটা রাখা। সাফিয়া রুম থেকে ভেসে আসছে কয়েকজনের যৌথ অট্টহাসির ধ্বনি। দোতলার করিডোর দিয়ে রেলিং ছুঁয়ে দাঁড়াতেই লিভিং রুমে কয়েকটি জানাশোনা মুখ দেখা গেল। তার নানা হুঁশিয়ার সাহেব সোফায় বসে আছেন, পরনে সফেদ রঙের লুঙ্গি, গায়ে পাকা কুমড়ো রঙের হাতা কাটা ফতুয়া। আমাদের চা খাচ্ছেন। পাশে তার নানি জয়তুন বেগম, মামা মামিরাও আছেন। মোস্তফা সাহেব সহ ওহি সাহেব, আনোয়ার সাহেব কাছাকাছি বসে বেশ ফুর্তি ভঙ্গিতে গল্পগুজব করছে। তন্ময় সিঁড়ি ভেঙে নিচে নামলো সর্বপ্রথম। তাকে দেখতে পেয়েই জয়তুন বেগম চোখ জোড়া উচ্ছ্বাসিত হয়ে টলমল করলো। গলা ধরে এলো প্রায়। নানু ভাই আমার, আসো আসো, তোমার এক ঝলক দেখবার মন চায় সানমদখানায়। তন্ময় অসহায় অনুভব করে। নানি সমীন এমন রূপ বটে। অসহায় হেলে সালাম জানায়। কাছে পৌঁছে একেবারে জয়তুন বেগমের গা ঘেঁষে পাশেই বসে আদুরে ভঙ্গিতে বৃদ্ধা আঙ্গুল কুচকানো দুর্বল হাতটা সযত্নে তুলে নেয় নিজের দু কাঁধের মধ্যে। হেসে শোধায় নরম গলায়, কেমন আছো? জয়তুন বেগম হাসেন ছলছল নয়নে। নাতির গলা ছুঁয়ে আনন্দিত গলায় বললেন, আলহামদুলিল্লাহ ভালো। দাদা ভাই, এই যে এখন তোমার বিবাহ দেখবার নসিব মিলতাছে। দয়া করো যেন নাতনির ঘরের পুত্তিও দেখা যাইতে পারি। তন্ময় মোটেও লজ্জা পেল না। তার চামড়া বরংবার বড্ড পাতলা। লজ্জা সংকোচে আমাদের জবাবেই বলল, ইনশাল্লাহ। এই জবাবটুকুতেই জয়তুন বেগমের বৃদ্ধ হাসিটুকু স্বল্প বয়সী রমণীনে সুদীর্ঘ হলো। তিনি আকাঙ্ক্ষা জড়িত গলায় আমতার করলেন, নানু ভাই, তোমার সংসার দেখবার বড় ইচ্ছা আমার। তুমি নাত বনিয়া বাসায় আসবা, আমার সামনে বৈশা খাইবা, বেড়াইবা, তোমার মধ্যে একটা সোনামণি থাকবো। আমি সেটারে কিছু চাইলেই দিয়া দিব। কি সুন্দর লাগবো ভাবো তো। তন্ময় নিজের মনে তো সুপ্ত জবাব দিতে নিয়েও নিজেকে ক্ষণিক ধমালো। মাথা তুলে চতুর্দিক দেখালো। চতুর্দিকের চোখেতে বুজুগুর্ণ ছাড়া কেউ নেই। তাই বলে বসলো মজার ছলে, আমার সংসার হচ্ছে না একজনের জন্য? জয়তুন বেগম পূর্বে প্রশ্ন করে হুঁশিয়ার সাহেব কেরা? কণ্ঠ সুগভীর।
কার এত বড় দুঃসাহস, তার নাতির সংসার হতে দিচ্ছে না। ওদিকে গুরুগম্ভীর হলেন মোস্তফা সাহেব, চোখ রাঙালেন কঠিনভাবে। হাসলেন আনোয়ার সাহেব। তন্ময় যেন নিজ পিতার চোখ রাঙানো দেখেনি, তার ক্ষীণ নজর উপেক্ষা করে বলে, তোমার মেয়ের জামাই। সহসা দুইজন নাতিভক্ত বৃদ্ধ প্রশ্নবোধক তীব্র আকাঙ্ক্ষা দৃষ্টিতেই মোস্তফা সাহেবের দিকে। দুজনের দৃষ্টির সম্মুখে অসহায় তিনি দুর্বল গলায় সাফাই গাইলেন, বাবা মা আমার তো আপনারা জানেই, আরবি তো ছোট এখনো, নতুন কি করে বলবো আর। হুঁশিয়ারি সাহেব জামাইকে গাঢ় নিশ্চিত চোখে এক পলক দেখলেন, দৃষ্টি ঘুরিয়ে নিয়ে আনোয়ার সাহেবের ওপর গম্ভীর মুখে শুধালেন, বাবা জীবন তুমি কথা বলো, মেয়ে তোমার আর আমারও নাতি, নাতি আমার, তোমারও ভাইপুতো। তারা দুইজনে সোহাগ করে, মানে দাঁড়ায় মিয়া বিবি রাজি, বুঝছো নি? এখানে ওদের বিষয়টা তখন তোমাদের দেওয়া উচিত, কর্তব্য পালন করে আলাও। যেখানে আমার নাতি সংসার করতে চাচ্ছে সেখানে তোমরা হাত গুটিয়ে রাখছো, এটা কেমন কথা? তন্ময় আপন মনে হাসলো, মুখের আদল তার শান্ত নদীর মতন, স্থির বাতাসবিহীন গাছের মতো। দৃষ্টি মলিন এ যাত্রায় জুসের গ্লাস হাতে এলেন জাবেদা বেগম, মুখ জুড়ে চাপা হাসি বিদ্যমান। তন্ময় অবুঝ ভঙ্গিতেই বাড়িয়ে ধরা জুসের গ্লাসটা নিল, পান করে আরাম করে, যেন হাসি ঠাট্টা তাকে ঘিরে রেখেছে, মোটেও তা নয়। তার মেজো মামা শফিক গলা খাকারি দিয়ে বললেন, বাবা থামুন তো, দুলাভাইকে তো বলতে দিন, ওর ছোট, সত্যিই ছোট, গ্র্যাজুয়েশন শেষ করুক, এমনিতেও নিজেরা তো বিয়ে করেছে, আনুষ্ঠানিকভাবে বিয়েটা না হয় বছর খানেকের মাথায় হবে, এখন নাতনির বিয়েটা খান। আনোয়ার দুর্বোধ্য হাসলেন, সবলীল শব্দে গুছিয়ে মনের কথা ব্যক্ত করলেন, আমার কোনো কিছুতেই আপত্তি নেই, ছেলে মেয়ে দুটোই আমার, বড় ভাইও আমার, তাদের ইচ্ছা আমার ইচ্ছা, ভাইরা যখন বলবে তখনই সব হবে, ততদিনে মেয়েটা হয়তো সংসারী কথা বুঝবে। সেখানে দেখেছেই তো ওরও খুবই দুষ্টু চঞ্চল বাচ্চা একটা মেয়ে। কথাটুকু মাটিতে পড়তে না পড়তেই মুহূর্তে অসন্তোষ কণ্ঠে মোস্তফা সাহেব বললেন, বাচ্চামি কোথায় যাবে? দুষ্টুমিও করলে ও না করলে কে করবে? আবল তাবল কি বলছিস? সারা জীবন ও এমনই থাক, আমি তাই চাই। পরপর নাক ছিটকালো, ছেলের সাথে পড়ে না তার, যেইভাবেই দেখে পছন্দ করে সেইভাবে সারা জীবন কাছে রেখে সংসার করবে। ঠোঁট টিপল তন্ময়, মিটমিট করে দারুণ ছলায় কণ্ঠে বলল, আমার কোনো আপত্তি নেই, বরং তুমি বললে কাজী ডেকে আনি, বিয়েটা করে ফেলি, তারপর একজন সুনামধন্য আর্কিটেক্ট ডাকবো, আমাদের দুজনকে 2 রুমে কম্বাইন্ড করে সংসার পাতার রুম করে দেবে, কি বলো? বিকট হাসির রোল পড়ল মোস্তফা সাহেব ব্যতীত সবাই যেন হেসে লুটুপুটি খাচ্ছে। তন্ময় বাবার চোখে চোখ রেখে জুস খেলেন। মোস্তফা সাহেব দুর্বল হেসে তাতে দাঁত পিষে বলল, বাবা আমার। তন্ময় মিষ্টি হাসে, বলুন বাবা যান, আপনার জন্য আমি কি করতে পারি? শুড আই ডু দ্যাট? একজন আর্কিটেকচার ডাকি? মোস্তফা সাহেব নিজের অসহ্যকর ছেলেকে দেখে বিনয়ে হাসলো, আয়নের জন্য আংটি অর্ডারটা রিসিভ করে আনলে উপকৃত হতাম। তন্ময় যেন বড় হতাশ হলো, দীর্ঘশ্বাস ফেলল বৃদ্ধের মতো, অসহায়ভাবে দাঁড়িয়ে পড়ল পিতার আদেশে শিহরণ কার্যে। ফের হাসে সবাই। জয়তুন বেগম চোখের কোণে ভিজে উঠল হাসির প্রকোপে। এবার মোস্তফা সাহেবের ঠোঁটে মৃদু হাসি রাখা দেখা গেল। ভদ্রলোক একমাত্র ছেলের সামনে নিরুপায় অসহায়, স্নেহের চোখে একবার ছেলের গমন পথে দেখে নেন। শাহজাহান আরবির দর্শন পাওয়া গেল, আসমানে চাঁদ হাতে পাওয়া যেমন বিষয় ঠিক তেমনই সুবিস্তর জগৎ সংসারে। গতকাল সন্ধ্যা থেকে ওই মুখশ্রীর এক ঝলকা লালাট জোটেনি কারো কপালে। রাতে ঘুমিয়েছে সাভিয়ার ঘরে, সকালেও নিজের ঘরে ছিল না। এখন দুপুর 3টা বাজতে চলল, খাবার খেতে টেবিলে আসেনি। মেয়েরা মিলেমিশে খোদমতে ডিব্বি দরজা লাগিয়ে আলাপে মজেছে। কিছুক্ষণ আগে পার্লারে টিম ঢুকলো, এখন তো আরও দেখা যাবে না, হয়তো বা বেরোবে যাওয়ার সময়, তাও চড়বে নিশ্চিত আনোয়ার সাহেবের গাড়িতে। মহারানী উজ্জ্বল বেশভূষায় তৈরি হবে, তাই না? এতগুলো কল মেসেজ পাঠানোর কি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না? তন্ময় নিঃসঙ্গভাবে কপালে আঙ্গুল ঘষল। এ কেমন অভিমান! আদর করছে না দেখে এমন করবে? এমনকি 24 ঘন্টা চুমাতে হবে নাকি মেয়েকে? তন্ময় কি চুমুখন নাকি? অবশ্যই চুমুর বাসনা তার মনেও সুপ্ত আছে, কিন্তু আশ্চর্য, এর মধ্যে ফোন বাজলো। কল ধরতেই মাহিন, তন্ময় রিসিভ করতেই রেডিওর গান শুনতে পেল, মুঝসে শাদি করোগে, মুঝসে শাদি করোগে।
মাহিন উচ্চস্বরে গেয়ে উঠল। তন্ময়ের কান থেকে ফোন সরালো নির্বিকারভাবে। মিনিট খানেক পর ফোন ফের কানে গজিল। শুধালো ছোট্ট করে, কত দূর তোরা, কখন আসবি? রিয়ান চেঁচালো, গিফট কিনতে যাচ্ছি, তারপর রেডি হয়ে বেরোবো, 5টায় পৌঁছে যাব বস, নো টেনশন। মাহিনের পর দ্রুত বলল, একটা টিপিক্যাল আত্মীয়দের মতো বলিস না, সাবধানে আসুন, কারণ আমরা তো আর একজনের মতো বিয়ে শাদী করে বাসর করে ফেলিনি, এখন উন্নত মানের ফার্স্ট ক্লাস কুমার ছেলে, তাই সতীত্ব আছে। তন্ময় বিড়বিড়িয়ে উঠল, সতীত্ব জীবনভর রাখুন এই কামনা। মাহিনের দৃঢ় প্রতিবাদ, কখনো না। এরপর একটু ইতস্তকর, আচ্ছা শোন না, অরুর ওই ফর্মের মুরগির নামের বান্ধবী আসছে তো? আশ্চর্য হয় তন্ময়। মার্জির কথা হঠাৎ এমনিই, এই যে ভুলবশত অরু ফোন রিসিভ করছিল না, ইউনিক নামটা দেখে জানতে ইচ্ছে করলো, রাখছি, বাই বাই। কথাটুকু শেষ করে কল কেটে দিল ওপাশ থেকে। তন্ময় ক্ষণিকের জন্য অপ্রস্তুত, অস্বস্তিকর হলো, কিছু বুঝলো না, তারপর বোঝার চেষ্টাও করলো না। সে এখন অন্য কোনো ব্যাপারে মাথা ঘামাতে চায় না। 24 ঘন্টা 23 ঘন্টা অভিমান করে বসে থাকা প্রিয়তমা আপাতত তার মাথা জুড়ে বসবাস করছে। তন্ময় উচ্চস্বরে দীপ্তকে ডাকলো। এই ছেলে তন্ময়ের শেষ ভরসা। ও যদি পারে অরুকে ঘরটা থেকে বের করে আনতে পারবে। বিড়বিড়িয়ে উঠল নিজ মনে, দীপ্ত রে, ইউ আর মাই লাস্ট হোপ। সন্ধ্যা 5:50। ইতিমধ্যে মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব, ওহি সাহেব সহ তন্ময়ের 4 মামা, তাদের স্ত্রীরা সবাই রওনা দিয়েছে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। বাকিরা এখনো তৈরি হচ্ছে। তখন তৃপ্ত অরুকে নামাতে সক্ষম হয়নি। ওই দুষ্টু মেয়ে নিজের কথায় অটল। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলো আনমনা, হাত ঘড়িতে দৃষ্টি ফেলে আনমনস্ক ভঙ্গিতে। হঠাৎ করেই কার উপস্থিতি পেল, পাশ ফিরল। কলি এগিয়ে আসছে। তন্ময় দৃষ্টি ফিরিয়ে নিল। কলি এসে সালাম জানালো, কেমন আছেন ভাইয়া? তন্ময় সবলীলাভাবে জবাব দেয়, ভালো, গাড়িতে বসে, ওরা আসছে। কলি উদ্গ্রীব প্রত্যুত্তর করলো, জি এই তো আসবে। কথাটুকু বলতে না বলতে বেরিয়ে এলো দীপ্ত, রুবি আর সাবিয়া। সাবিয়া সেই মুখ ভরে হেসে দিল। গোলধর করব ঘুরে গিয়ে ফ্লোর ছোঁয়া গ্রাউন্ড দেখিয়ে শুধালো, কেমন লাগছে ভাইয়া? তন্ময় মৃদু চোখে দেখল ছোট বোনকে, তার বড় হয়ে গিয়েছে কেমন করে। একটু এগুলো সে কয়েক পদক্ষেপ ছোট বোনের মাথা ছুঁয়ে দিয়ে আলতো হাতে গর্বিত গলায় আওড়ালো, চমৎকার, গরম লাগবে, গাড়িতে বস। অরু কোথায়? অরুর গাড়িতে উঠতে উঠতে জানালো চটপট। অরু নেলপালিশ দিতে ভুলে গিয়েছিল, সেটি দিতে রুমে গিয়েছে, আবার এসে পড়বে। এর মধ্যে চলে এলো জাবেদা বেগম, মুফতি বেগম, সুমিতা বেগম। সামান্য ঠেলে ঠুলে মিলেমিশে উঠে বসলো ব্যাক সিটগুলোতে। এমনিতেই ফাঁকা রাখলো ড্রাইভিং এর পাশের সিট। কলি কখনো বাইরে দাঁড়িয়ে অপ্রস্তুতভাবে, এইবার কিঞ্চিৎ আগ্রহী হয়ে শুধালো, সামনে বসবো? তন্ময় তখনও দুয়ারের পানে চেয়ে আছে, না ফিরেই প্রশ্ন ছুড়ে, পেছনে জায়গা নেই? রুবি গাড়ির কাছ নামিয়ে মাথা বের করে, এই কলি, কি রে, আয়, তোর জন্য জায়গা রেখেছি। মিনিট খানেক গেল, তবুও অরুর দেখা নেই। এতক্ষণ লাগে নাকি? তন্ময় পিছু ফিরল, মাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা বসো, আমি ওকে নিয়ে আসি। তন্ময় সিঁড়ি ভেঙে উঠে দোতলায়। এখান থেকে টুংটুং শব্দ শোনা যাচ্ছিল, চুরি, ছন ছন ছন। সেই নিঃশব্দে এসে দাঁড়ালো দোরগোড়ায়। দরজাটা আধ খোলা। অরু হেঁটে হেঁটে আপন মনে বকবক করছে অস্পষ্ট স্বরে, বোকাঝোকা করে ঠিক গোষ্ঠোদ্ধার করছে, বুঝতে আর বাকি নেই তার ওপরে নীলরঙা কাজবিহীন সাধারণ জর্জেটের লেহেঙ্গা, কপালে ছোট নীল রঙের পাথরের টিকলি, দুহাত ভর্তি নীল ডেলিভারেটেড চুড়ি, হাতের ওড়নার ওপরে দিব্যি ব্যস্ত হাতে পায়চারি করছে, হাঁটার তালে দুলছে করল করা চুলগুলো। ক্ষণিকের মধ্যে শ্বাস বন্ধ রাখলো সে। গভীর চোখে দেখলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে। লম্বা গাঢ় ঢোক গিলে যাত্রায় দরজা টেনে ভেতরে ঢুকলো। আকস্মিক ধ্বনিতে ওর সামনে হকচকিয়ে তাকালো, পরপর মুখ ভ্যাঙ্কালো। অন্যদিকে ফিরে সে তৎক্ষণাৎ তন্ময় সেই অভিমানে দাম দিল না, এক আনা তোয়াক্কা না করেই
কাছাকাছি পৌঁছে হঠাৎ করে কাঁধে তুলে নিল, এমনভাবে কাঁধে তুলল যেন একটি কাপড় নিয়েছে। ওর মুখ ফুসকে বিকট শব্দ বেরোলো, চিৎকার করলো। তার উচ্চস্বরে চেঁচানো যেন তন্ময়ের কর্ণকুহরে পৌঁছালো না। ওরকে বাম কাঁধে নিয়ে বাম হাতে পায়ের দিকটা ধরে এগোতে লাগলো। ওরও তখন দিশেহারা পায়, কেউ দেখে ফেলবে। তন্ময় ভাই নামান, প্লিজ নামান না। তন্ময় তখন অরুকে নিয়ে রুম পেরিয়ে করিডোরে হাঁটছে। কেন? আদর করছিলাম না বলেই তো মাথায় উঠছিলি, এখন করছি, সমস্যা কোথায়? মনের মাধুরী মিশিয়ে খা, আমার মস্তক তো নিয়মিত খাচ্ছিস, এ আর এমন কি? অভিমান তন্তর করে বলল মেয়েটার। প্রত্যুত করবে কি? তন্ময় সিঁড়ি দিয়ে নামতে ধরল। ভয়ে আটসাট হয়ে কাদের শীর্ণ দেহটা চুপসে যাওয়া অরু একেবারে খামচে ধরেছে তন্ময়ের পিঠের পাঞ্জাবির অংশটুকু। অরু অনুবদ্ধ নীরবে কাঁধে পড়ে থাকায় ওর অস্তিত্ব হাওয়াতে বিলীন হয়ে গেছে যেমন। তন্ময়ের বলবান কাঁধে কিছুটির অনুভব হয় না কিছুক্ষণের জন্য, অথচ জলজান্ত এক রমণী তার কাঁধে রয়েছে। দোরগোড়ায় পৌঁছাতে অরু পুনরায় ছটফটিয়ে উঠল। নাম্বার বেশ তারা। তন্ময় তখন এমনিতেই দাঁড়িয়ে পড়েছে আকস্মিক, কারণ সম্মুখে দীপ্ত দাঁড়িয়ে। ছোটখাটো মুখটা দু ঠোঁটের মধ্যখানে বৃহৎ ফাঁক হয়ে গেছে হাস্যকরভাবে। চোখ দুটো অনরসিক বড়, যেন চোখের কোঠর থেকে মণি দুটো বেরিয়ে আসবে। ড্যাগ্য এই দুরন্ত অশান্ত ছেলেটি মুখ ফুসকে বলে বেরোলো, হেডলাইন ছেপে যাবে, যেভাবে পত্রিকায় ছাপে। শাহজাহান বাড়ির কোনায় কোনায় দীর্ঘতম সময় ধরে এক রমরমা ঘটনার বিকৃতি চলবে। তন্ময় দ্রুত গিয়ে ঠোঁট টিপে দিতেই ইশারা করলো চুপ থাকবার জন্য। দীপ্ত কিছুক্ষণ হতভম্ব থাকার পায়তারা করলো, যেন সে আঙ্গুল দিয়ে গুতিয়ে নামিয়ে দেবার জোরালো প্রতিবাদ জানাচ্ছে। তন্ময় গম্ভীর মুখের সামনে আর দীপ্ত দুষ্টুমি চলে না। দীপ্ত চোখ রাঙালো, খেয়ে উদ্যক্ত হতেই সরে গেল। তন্ময় ওরকে নামালো কাঁধ থেকে। নেমে মেয়েটা স্বস্তির শ্বাস ফেলতে পারল না। ব্যগ্র চোখে চতুর্দিকে পর্যবেক্ষণ করে নিয়ে ক্ষীণ চোখে কাউকে দেখতে না পেয়ে তবেই ভেতরে আটকে রাখা শ্বাসটুকু ছাড়ে। সজ্জিত আখি জোড়া দ্বারা ধারালো দৃষ্টিতে চেয়ে ভেঙচি কেটে হনহনিয়ে বেরিয়ে যায়। তন্ময় হতাশ এবং উদাস দুটোই। প্রিয়তমার অভিমান তো ভাঙালো না, উল্টো মাঝ দিয়ে দীপ্তর অদৃষ্টচর এক দৃষ্টিতে পড়ে গেল। আশ্চর্যজনক। তন্ময়কে একলা পেতেই কানটা আধাচারে টেনে দেবে। অস্থির বদন এসে গাড়ির সামনে এসে দেখলো মহারানী ভিক্টোরিয়া সামনে সিটে বসেনি। দীপ্তকে বসিয়ে নিচে গিয়ে দীপ্তর গতিতে বসে পড়েছে আমোদে। গর্দান ঘুরিয়ে বাইরের দিকে চেয়ে সান্নিধ্যহীন সেজে। এই যে বাংলায় পরিপূর্ণ সুদীর্ঘ ছায়াছবির মতো নাম অভিমানের বর্ষণ। তন্ময় এক ঝলকা ড্রাইভিংয়ে বসলো, সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট করলো। ইতিমধ্যে ফোন কয়েকবার বেজেছে। এই ছোটখাটো দেহের অভিমানী ভিক্টোরিয়ার সাথে আজ একটু দুষ্টুমি করাই যাক কল্পনা করে তন্ময় নিজেই হাসলো। মুখমণ্ডল গভীর করে রাখলো চূড়ান্ত পর্যায়ে। এ যাত্রায় পকেট থেকে ৬,০০০ টাকার নোট চুরি হয়েছে। অরুকে বেশ কয়েকবার চোরাচাহনিতে তাকাতে দেখা গেছে। সাবিহা রুবিয়ার দীপ্ত অনুভব করতে পারল না তন্ময়ের আকাশছোঁয়া গভীরতা। নিজেদের মধ্যে খুব আড়াআড়ি মুখ চাচামি করেও তিনজনে অরুর পানে চাইল, এরপর তন্ময়ের পানে। তন্ময়ের বন্ধুবান্ধব সবগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে কমিউনিটি সেন্টারের সম্মুখে। পাশে দাঁড়ানো মোস্তফা সাহেব তাদের ভেতরে নিতে উতলা হলেও তন্ময়ের বেয়ারা বন্ধুবান্ধব সামান্যতম উৎসুক নয়। তারা আনন্দে গদে গদে স্বরে হেসে হেসে জানাচ্ছে, আঙ্কেল আপনি যান ভেতরে, গেস্ট অ্যাটেন্ড করুন, আমরা তন্ময়ের সাথে আসছি। মোস্তফা সাহেব নিরুপায় হয়ে এ যাত্রায় ভেতরে চলে গেলেন। পাঠালেন ছোট ভাই আনোয়ার সাহেবকে। আনোয়ার সাহেব সাক্ষাৎকার গড়নে পড়ে করুন। সেই তিনি হাঁটুর বয়সী ছেলেদের সঙ্গে হাসি ঠাট্টায় মজলেন। মাহির সর্বদা মুখ ভাঙাতে চাইলেও ১০০-২০০। আঙ্কেল ভাইপুতের মেয়ে জামাই বানিয়েছে, কেমন বোধ করছেন বলুন তো? আমরা তো কিন্তু ছোট বোনকে ভাবি বানিয়ে বেশই চমৎকৃত। কাঁধ কাঁপিয়ে চোখ বুলিয়ে হেসে উঠলেন আনোয়ার সাহেব। চুপিসারে উচ্ছ্বসিত গলায় বলল, ফ্যান্টাস্টিক।
এতে যেন হইচই পড়ে গেল। পালাক্রমে হেসে গল্প চলল মিনিট খানেক। তন্ময় অদূর থেকে সুপরিচিত দেহগুলো দেখে নিয়েছে, বখাটেপনা উচ্চতম ডিগ্রিতে হাসছে। বন্ধুদের সাথে নিজেদের অতিমাত্রায় সরলতম শান্ত চাচুকে দেখে তন্ময় ঘাবড়ালো। আল্লাহ মাহমুদ জানে কিসের বকে চলছে। পার্কিং লজ আজ গাড়ি দ্বারা 68। কয়েক রাউন্ড ঘুরে ফিরে অবশেষে গাড়ি পার্ক করা গেল। তন্ময় দরজা খুলে বেরোলো প্রথমে। পেছনের দরজা খুলে সাভিয়া আলতোভাবে বেশ রয়েস হয়ে বেরোলো, ধরে ধরে নামাতে সাহায্য করলো। তারপর আর দাঁড়ালো না, বড় বড় পদচারণে এগিয়ে যাচ্ছে আপন মনে। সে ঠিক জানে প্রিয়তমা তার হতভম্বিত হয়ে চেয়ে আছে। হয়তোবা এই মুহূর্তে ছলছল নয়নে দুর্দশা হবারই তো কথা। কখনো কে একা না নামতে দিয়েছে। কোথায় কোথায় অভিমান করে তন্ময়ের হৃদয়ের তা রক্তাক্ত করে দিচ্ছে। যেন এই অভিমানী ভিক্টোরিয়ার একটা সুইচবোর্ড ডোজ দেওয়াই যায়। এমন দেখার পালা কতদূর নিতে পারে এই মেয়েটা। কিছুক্ষণ নিতে না পারলে একটা চমৎকার গিফট আছে। তন্ময় হাসতে হাসতে স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে চাচু আর বন্ধুদের দিকে এগোলো। তন্ময়ের অল্প স্বল্প ফুর্তিটা কিছুক্ষণ টেকসই রইল না। আশ্চর্য ভাবে তন্ময়ের মস্তিষ্কের ভেতরে যেন এক ধরনের আগুন ধরতে আরম্ভ হলো। আয়নের গোষ্ঠী তলে এত চ্যাংড়া ছেলে পুলে কেন? এর গোষ্ঠীতে কি চ্যাংড়া ছেলে পুলে ছাড়া মানুষ নেই? এ কেমন অসভ্যতামি! একটা পরিবারে একই বয়সের এতগুলো নজওয়ান কেন রইবে? সবাই অরুর বয়সের কাছাকাছি বা ওর চেয়ে 2-3 বছরের বড়। হলরুম জুড়ে বেশ কয়েকটাকে দেখা গেল, ফুলকোবাজ ধাঁচের। এদের চোখের সামনে অরূপা স্বাধীন পাখির মতো উড়ছে, ব্যস্ত পায়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, ফরমাইশ কাটছে। রোদ্দুরের মতন ঝলমলে হাসি যেন ঠোঁট থেকে নড়ছেই না। কয়েক প্রকার সাদা বাল্বের আলোতে ছোটখাটো পরীর বাচ্চাকে দেখতে লাগছে এমন। তখন না দেখতে পেলে তন্ময় এখন সুদৃষ্ট দেখতে পাচ্ছে। তার কিনে দেওয়া ডায়মন্ডের ছোট্ট নাকফুলটা পরীর বাচ্চা পড়ে আছে। আয়নের বড় চাচার ছেলের দৃষ্টি ওরুতে নিগড় সেটে গেছে। আধ ঘন্টা ধরে তন্ময় আলাপের মধ্যে অন্যমনস্ক হচ্ছে। অতিথি আপ্যায়ন করা অস্বস্তিকর হয়ে দাঁড়াচ্ছে তার জন্য। এত জ্বালাতন বোধ হয় এই জন্মে অনুভব করেনি কখনো। মনে হচ্ছে বুকের ভেতর জ্বালা পোড়া ধরে গেছে, ছারখার হয়ে যাচ্ছে ভেতরটা। আগুনে তরল ঘি টানলে মাহিন শীর্ণ হয়ে ফিসফিস করে বলল, ওর জন্য কয়েকটা বিয়ের প্রপোজাল পাস, আমায় জানাতে ভুলিস না। রিয়ান একই রকম ভাবে পূর্বের ন্যায় সুরে সুর মেলালো, গুনগুনিয়ে বলে। তন্ময় চিবিয়ে চিবিয়ে জবাবে বলে, তোদের আমি চা খাবো। সৈয়দ দুষ্টু হাসল, বন্ধুর কাত জড়িয়ে বলে, এত চেতিস কেন? তুই পাইকা যাইব, চুল পাইকা যাইব। তন্ময় নীরব রইল। ওদের লেগ পুলিং এর শিকার এসে আছে নতুন নয়, তবে মাহিনের ঠাট্টার মজাটা বেশ। বাক্যটুকু কিন্তু দেরি হতে সত্যি হবে না। তন্ময় জাবেদা বেগমকে ডাকে। পূর্ব দিকে পঞ্চমের সারিতে এসে পৌঁছায়, মূলত তাকে পরিচয় করিয়ে দিবে এই উদ্দেশ্যে। এর পূর্বে চেয়ারে বসা আয়নের মেজমামি উৎসুক কণ্ঠে অরুর জিজ্ঞাসাবাদ চলাচ্ছে। প্রত্যুত্তরে জাবেদা বেগম সূক্ষ্মমুখে হেসে উত্তর দিচ্ছে, আর চোখে দেখছেন ছেলের ভোতা মুখ। ভদ্রমহিলা সেখান থেকেই থেমে রইলেন না। ইনিয়ে বিনিয়ে ছেলের সম্পর্কে বিকৃতি দিলেন ব্যক্ত। ছেলে মাস্টার্স পড়ছে, ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার, পিএইচডি করে ইউএসএ যেতে পারে। লম্বা পেঁচাল। তন্ময় কাটকাট গলায় থামালো ভদ্রমহিলাকে, আমি ওর হাজবেন্ড। ভদ্রমহিলা এক প্রকার চেঁচালো, জি? তন্ময় নির্বিকার, ওরও আমার ওয়াইফ, শি ইজ ম্যারিড। বাক্যটি তন্ময় উঁচু গলায় ডিক্লেয়ার করে দিল। আশেপাশে সমগত সবাই শুনে আশ্চর্য, কিংকর্ত বিমোর। কারণ সবাই জেনে এসেছে তন্ময় আর ওরু ভাই বোন। ওদের একান্তগত বিয়ের বিষয়টা এখনো অপ্রকাশিত। আয়নের মামির মাথায় যেন ছোটখাটো বজ্রপাত পড়ল। তবে পর মুহূর্তে তিনি হেসে আশীর্বাদ দিতে দিতে মুখে ফেনা তুলে ফেললেন। তাতে তন্ময় রাগ নিবল না। ওর ওপরে ভদ্রসভ্যভাবে হাসলেও রাগান্বিত সে দীর্ঘশ্বাস হয়ে দাঁড়ালো, সরে এলো। তার বইয়ের দিকে নজর দেওয়া এত বড় স্পর্ধা। ক্যামেরাম্যান, ফটোগ্রাফার আনা হয়েছে। আয়ন সাবিহার আকার ও করে প্রিপ্লোড ধারণা করা হচ্ছে ক্যামেরায়। এরপর তোলা হচ্ছে দারুণ সব ছবি।
আংটি পরানোর সময় থেকে এক উচ্চস্বরে হইচই বেঁধে গেল চারপাশে। সবচেয়ে শাহজাহান পরিবারের প্রত্যেকটি সদস্যকে একই ফ্রেমে বন্দি করা হবে, এজন্য স্টেজে উঠে একে একে সবাইকে। তন্ময়কে দেখে ওরু আনোয়ার সাহেবের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এতে যেন তার রাগটা মাথায় ভালো মতোই চাপলো। এত নির্দয়ী এই মেয়েটা, তন্ময় কি ডোজ দেবে? তন্ময় নিয়মিত ডোজ দিচ্ছে, তাও তো মিনিটে মিনিটে। মোস্তফা সাহেবের ডানে তন্ময়ে উঠে এলো স্টেজে। ওরু আর চোখে চাইতেই চোখাচোখি হলো। ওরু তড়িৎ দৃষ্টি ফিরিয়ে নিল, যেন মাছ চুরি করা বিড়াল ধরা পড়েছে। তন্ময় গিয়ে দাঁড়ালো ওরুর পেছনে। দেখতে পেল ওরুর কম্পিত দেহখানা। কাছ থেকে দৃষ্টিটুকু সুগন্ধ স্পষ্ট। লম্বা খোলা চুলগুলো এক নজর দেখলো। সুন্দর গ্রান আসছে নাকে। আকস্মিক সে হাত বাড়িয়ে ওরুর কোমর ছুল। 5 আঙ্গুলের থাবা বসিয়ে এই মুহূর্তে টেনে নিজের পাশে নিল দেহটা। এত দ্রুত শব্দহীনভাবে কাজটি করলো যে ওরু কিছু উপলব্ধি করতে পারেনি। তার মনটা যেন সপ্তম আশ্চর্যিত হলো। চেঁচাতে গিয়েও ভাগ্যক্রমে চেঁচায়নি। তন্ময় ওর পাতলা কোমর শক্ত করে চাপটে ধরে নিজের পাশে লেপটে নিয়েছে। ক্রুদ্ধ চোখে এক পলক চেয়ে ক্যামেরার পানে চাইল। ফটোগ্রাফার তখনই বারংবার আদেশ ছুড়ছে ক্যামেরার পানে চাইতে। শব্দ করে ছবি তোলা হচ্ছে কয়েকবার। ওরু সেই শব্দের ক্ষোভ বুঝে নিয়েছে। ভেবাচিকার ভয়ে একটুখানি মুখ নিয়ে দূরে সরে পালিয়ে বেড়াচ্ছে। ধারা ছাড়ার ভেতরে নেই সে, সেখান থেকে আড়ে আড়ে চাইছে। রাত 1:45, অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছেছে। সবাই তখন পার্কিং এরিয়ায় দাঁড়িয়ে। বিদায় নিয়ে সেই মতন গাড়িতে চড়ে যাচ্ছে সবাই। শাহজাহান বাড়ি প্রত্যেকে তখন দাঁড়িয়ে হাসি মুখে বিদায় জানাচ্ছে সময় নিয়ে। পার্কিং এরিয়া ফাঁকা হতে মোস্তফা সাহেব গাড়িতে উঠে বসলেন। ভদ্রলোক ক্লান্ত হয়ে পড়েছেন। ঘন্টা ধরে দাঁড়িয়ে আপ্যায়ন আর চারটিখানি কথা নাকি একে একে বাকিরাও উঠে বসেছে। তন্ময় এগিয়ে ওরুকে আটকাতে, তবে সম্ভব হয়ে ওঠেনি। তাকে আসতে দেখে দ্রুত আনোয়ার সাহেবের পাশে চড়ে বসেছে। বিরক্তিত হয়ে তন্ময় ড্রাইভিংয়ে উঠে বসে। মেন রোড দিয়ে যাওয়ার পথে আয়নের গাড়ির পাশ থেকে পাল্লা ধরে চলেছে। শহরের রাস্তাঘাট তখন কুয়াশায় ভেজা আচ্ছান্নিত। দূর দূরান্তে শুধু মেঘদের বাড়ি বলেই মনে হচ্ছে। এমন সময় গাড়ি সাবধানে চালাতে হচ্ছে। মিররে ওরুর মুখটা দেখা যাচ্ছে। গল্প করছে আনোয়ার সাহেবের সাথে। শাহজাহান বাড়ির সদর দরজা খুলে দেওয়া হয়েছে। গাড়িগুলো ঢুকছে লাইন ধরে। তন্ময় গাড়ি পার করে বেরোলো চটপট। এক মুহূর্ত দেরি না করে ওরুর পাশে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ওকে অপ্রত্যাশিতভাবে বেরোতে দিল না। আনোয়ার সাহেব সাবিহা দীপ্ত বেরিয়ে যেতেই ওরু বেরোতে হলো একই দরজা দ্বারা। বেরিয়ে এসে হতবম। সবাই ক্লান্ত ভঙ্গিতে বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে। ওরু লেহেঙ্গা দুহাতে তুলে নিয়েছে। ছুটবে বলে হয়তোবা তন্ময় দিল কি তা? এই তো সে ইতিমধ্যে সামনে এসে দাঁড়িয়েছে। দারোয়ান চাচা দরজায় তালা মেরে জিজ্ঞাসাবাদ করলেন ঘুম ঘুম গলায়, বাবা বাতি বন্ধ করবো? তন্ময় জবাব দিল ওরুর মুখে চেয়ে, করুন। দারোয়ান চাচা বাতিগুলো বন্ধ করে দিতে অন্ধকার নামলো। আকাশের জ্যোতি অনেকটাই স্বচ্ছ করে দিয়েছে দেখবার তৃষ্ণা। আধারে নীরবে তন্ময় এগুলো দুপা। ওরু তৎক্ষণাৎ পিছতে গেল, আওড়ালো শব্দ করে শুধালো, কি হয়েছে? তন্ময় এগোতে এগোতে সবলীলায় স্বরে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, কি হবে? ওরু থেমে যায়। পাশ কেটে যেতে উতলা হয়। তন্ময় এক ঝটকায় হাত টেনে গাড়ির সামনে নিয়ে আসে। ওরুর পিঠে গাড়িতে ঠেকিয়ে দেয়। তন্ময় দুহাত ওর মাথার দুপাশে রাখে। মাথা ঝুঁকিয়ে গম্ভীর কণ্ঠে শুধায়, খুব এনজয় করেছিস? ওরু ফেলফেল করে চেয়ে রয় জবাবে। এই প্রশ্নের কি এই জবাব আদতে হয়? তন্ময় জবাবের আশায় রয় না। আমি এনজয় করিনি, একটুও না। নাও মাই টার্ন, এনজয়। এরপর এক ভূমিকম্প বয়ে যায় উষ্ঠতে উষ্ঠদয়ে। গভীর থেকে গভীরভাবে তখন স্পর্শহেরা। সবকিছু নীরবে শান্ত। কিশ্চিত পরে আনোয়ার সাহেবের ডাক শোনা গেল। হঠাৎ ডাকে ওরু হকচক খায়। চোখ মেলে চাইল। তন্ময়ের প্রশস্ত বাহু ছাড়া পেতেই মরিয়া হলো। তন্ময় ছাড়লো তো? সে শান্ত না হওয়া পর্যন্ত তো কোনো ছাড়াছাড়ি নয়। আলগছে ওকে চাপটে নিয়ে সরে গেল পেছন দিকটায়। প্রেম, ভালোবাসা, জ্বলন্ত মন অথবা মনের ব্যাকুলতা প্রকাশের অন্যতম এক নিবিড় দৃঢ় গভীরতার উষ্ঠদয়ের চুম্বন। হৃদয়ের সব বোঝাপড়া মিটিয়ে নিতে এর চেয়ে বিনিময়ী মাধ্যম বোধহয় আর নেই। তন্ময় তো দীর্ঘ সময় ধরে একতেই নিবদ্ধ ছিল।
তার পিতা ওরফে শাহজাহান মোস্তফা দেখে নিলে আর রক্ষে রবে না। গাড়ির সাথে আটকে রাখা ওর দেহখানা ভয়ে এখনো জড়সড়। আনোয়ার সাহেব হঠাৎ ডাকে ভীত হলেন বেশ। হাড় কাঁপানো শীতের রাতে প্রাণীকুল ডাকছে মিহি স্বরে। সেই ডাকে সুর কর্ণকহরে হতে গা যেন কাটা দিচ্ছে। শিরশির অনুভূতি বয়ে যাচ্ছে শিরদিরা বেয়ে। উচ্চ প্রাচীর ঘেঁষে নারকেল গাছের মাথার ওপরে উজ্জ্বল চাঁদখানা ভাসছে। চাঁদের চতুর্দিক জুড়ে ছোট বড় নানা ধরনের নক্ষত্রের বসতি। চাঁদের সবটুকু নিগড়ে জ্যোৎস্না যেন বাগানের দুবরাও ঘাসে লুটোপুটি খাচ্ছে। কোথায় এক নজর চাইল তন্ময়। আনোয়ার সাহেব সে পর্যন্ত এসে ফিরে গিয়েছে। সে ভেবেছে কে জানে হয়তোবা তাদের অস্তিত্ব বুঝে নিয়েছে। আধারেও তন্ময় ঠিক দেখল প্রেয়সী ছলছল চোখের চাহনি। টলমলের রক্তিম আখি যুগলের কাছে সে নিগুড়ভাবে চেয়ে দুগাল ভরে হাসল। হাসির ছন্দে কপালে পুরুষালী ভাঁজগুলো দৃঢ় হলো। সে বুকে পিছু থাকা ছোট্ট শোলটা যেন কম্পন অনুভব করলো এই মুহূর্তে। সাধারণত তন্ময় এভাবে হাসতে দেখা যায় না। দেখা গেল কয়েকবার সে কয়েক সেকেন্ডের জন্যেও হাতের আঙ্গুল দ্বারা গুনে ফেলা সম্ভব। তার এই জীবন্ত হাসি মোস্তফা সাহেব খুব ভালোবাসেন। ছেলের হাস্যোজ্জ্বল দেখতে তার মনের কথাগুলো আকস্মিক মনে পড়ল। অপ্রস্তুত তন্ময় আড়ালে হাত শুনেও ফেলেছিল। অবশ্য শুনতেও যেন চাইতে হবে এমন না। সম্মুখে মানুষটির চোখ মুখ আদল আচরণ দেখে বুঝে নেওয়া যায় মনের কথা। যেমন এই যে তার অরু, তার গভীর চোখে ড্যাব ড্যাব করে তাকানো সব বলে দেয় তাকে। ওর মুখের আদল বলে দেয়, ওর মনের কথা বলে দেয়। চোখ জোড়া জানিয়ে দেয় আকাশসম মুগ্ধতা, বুঝিয়ে দেয় মোহিত সব প্রতি। ডুবতে বসে থাকা প্রণয়ের নদী। তন্ময় দূর কায়দায় দুলিয়ে দুষ্টুমি স্বরে বলে, কাঁদছিস কেন? ওরও চূড়ান্ত আশ্চর্য হয়। এহেন প্রশ্ন কি আশা করে সে? নাক ফুলে ওঠে তার। রাগান্বিত গলায় বলে, আপনি আমার হাত মুচড়ে ধরেছেন কেন? তন্ময় তখনও মৃদু হাসল। দুটো পিঠ দেখিয়ে রেখেছে। এবার বাঁধন ধীরে করল আরো গাঢ় গভীর আলিঙ্গনে, বেশ অবলীলায় শিকড় অব্দি ব্যথা দিতে। এমন অপ্রত্যুকর আশা করেনি সে। ওর চোখ জোড়া বড় বড় হয়ে আসে। আহত হয়, ব্যথিত হয়ে জিজ্ঞেস করে, কেন? ইচ্ছে করছে। তন্ময়ের কণ্ঠ সুর নিয়ে নির্বিকার, যেন হাত মুমূর্ষ ধরা নিত্যদিনের কার্যক্রম তার। আমি সত্যিই ব্যথা পাচ্ছি হাতে। ওরু থেমে গিয়ে ফের বলে, সত্যি ব্যথা পাচ্ছি তো। তন্ময় নিশ্চুপ রইল অনেকক্ষণ। সুগভীর দৃষ্টি শুধুমাত্র চেয়ে রইল সরল মুখপানে। ওরু হাসফাস করছে, হাত ছুটে দিতে চাইছে, ব্যাকুল নিবেদন করছে ছেড়ে দেওয়ার। কিছুক্ষণের মধ্যেও ঠিক কয়েকবার পালাতে চাইল। তন্ময় নিরুদ্দিক গুনে গুনে বলে দিতে পারবে তা। দীর্ঘশ্বাস ফেলে শিথিল করলো হাতের বাঁধন, তবে ছাড়ল না। মাথাটা আরেক ধাপ ঝুঁকিয়ে ফেললো অনায়াসে। নিজ বক্ষপিঞ্জরের দিকে ইশারা করে আনমনাভাবেই জানালো, আমিও তো ব্যথা পাচ্ছি, এই যে এইখানে। ওরুর মুখের পরিবর্তন ঘটল মুহূর্তেই। ভুলে বসে পূর্বের সব। চোখের গভীরে কেমন অদ্ভুত অনুভূতি, ব্যাকুলতা। উদ্গ্রীব সুরে বলে, কি হয়েছে? কিভাবে ব্যথা পেয়েছেন দেখি? যেন তন্ময়ের বুকের ব্যথা অতিতর গুরুতর। আকুল হলো কিছুক্ষণ। বললেন না কি হলো? ব্যথা কিভাবে পেলেন? কিছু তো বলেন তন্ময় ভাই। তন্ময় আলতোভাবে বুক ছুঁয়ে দেওয়া হাতের ওপরে হাত রাখলো। কাথর চোখে বিভোর কণ্ঠে প্রত্যুত্তর করলো, ব্যথা সেরে গেছে। তোর হাতে কি জাদু আছে নাকি মুখে? ওরও বিরক্ত হয়, মুখ ভোতা করে আসে তার। রাগ করে বসে থাকে। এসব ব্যথা মজা করছেন? একদম করবেন না। করব না? তন্ময় ব্যাকুল পুরুষালী কণ্ঠে আফসোসে প্রত্যুত্তর করলো। এতে যেন ওরু অসন্তুষ্ট বিরাট। জাপটে ধরল তন্ময় সুগভীর কোমর, মাথাটা বুকে চেপে আওড়ালো। আজকে কতগুলো মেয়েরা আপনার দিকে ড্যাব ড্যাব করে দেখছিল। কলি আপু? হ্যাঁ, অন্যের জামাইকে কেন দেখবে? বিয়ে করে নিজের জামাই দেখুক। আমি পারলে আপনার গলায় সাইনবোর্ড ঝুলিয়ে দিতাম, লেখা থাকতো, এই মানুষটা বুকড, শাহজাহান আরবির জন্য। তাকানো নিষিদ্ধ। তন্ময় শব্দ করে হাসলো। ওর গাল টেনে ধরলো। সাইনবোর্ড লাগবে কেন? তুই কোলে উঠে থাকলে তো আর কেউ তাকাতো না। নোটিশ লাগবে না? ওরও ফিসফিস করে করে শোনা গেল বলতে, আমি এত নির্লজ্জ কিভাবে হব? আদর করি না বলে তো ঠিক অভিমান করে এড়িয়ে বেড়াচ্ছিলি, আবার আদর করলেও নড়াচড়া করিস, পালাই পালাই করিস। ওরু তাড়াহুড়ো করে বলে উঠল, ছাড়ুন, সবাই কি ভাবছে? বাবা খুঁজতে এলেন একবার বলেই ওরু যেতে উতলা হয়। তন্ময় দ্রুত হাতে ধরে ফেললো, চুপচাপ দাঁড়া, কোনো দিকে খেয়াল
খেয়াল থাকে না তোর? অরুর ওড়নার শেষ অংশটা হাতের মুঠোয় নিয়ে ব্যস্ত হলো নিজের ঠোঁটের বহির অংশ মুছতে। লাল টকটকে লিপস্টার স্ট্রেনের আদতে উঠবে? তন্ময়ের মন সংকীর্ণ হলো মুহূর্তেই। পুরোপুরি উঠবে বলে মনে হচ্ছে না। কয়েকবার ঘষা মাজা করে নিল, তবুও লালচে আভা ছড়িয়েই আছে। এক দেখাতেই বোঝা যাবে সকলেই। এক্সপ্রেশন দেবার প্রয়োজন পড়বে না। এখন লিভিং রুমে কেউ না কেউ হয়তো থাকবে। সবাই যেন নিজেদের রুমে সুগভীর তন্দ্রায় নিবষ্ট হয়। ভাগ্যক্রমে তন্ময় নিরাশ হয়নি। বাড়ির ভেতরটা নীরব, ক্লান্ত। সবাই নিজেদের রুমে চলে গেছে ইতিমধ্যে। লিভিং রুম ফাঁকা। অরু লাজুক মুখে ওড়না চেপে ছুটে নিজের রুমের দিকে। আজকাল আর তন্ময় নিজের রুমে দরজা লক করে রাখে না। ইচ্ছে হয় না। সম্ভবত তখন ভোর। অনুভব করলো খুব আলতোভাবে এক উত্তপ্ত দেহ তার কমফোর্টের ভেতরে ঢুকে পড়েছে অনায়াসে। তার সাথে লেপ্টে শুয়ে আছে। আধ ঘুমের মধ্যে তন্ময় ওই শীর্ণ দেহে অস্তিত্ব চেনে, খুব করে জানে। এই শরীরের প্রত্যেকটি অঙ্গের শিথিলতা তার সিলমোহর রাখা। কিভাবে না চিনবে? আদুরে ভঙ্গিতে দুহাতে অরুকে নিজের বুকের মধ্যে জাপটে নিল। ঘুমন্ত চোখে চাইল একবার। নিস্তবতা ভেঙে কর্ণকুহরে অরুর মৃদু শ্বাস প্রশ্বাসের ধ্বনি শোনা গেল। তন্ময় গভীর স্বরে শুধায়, ঘুমাসনি কেন? কটা বাজে? অরু আরও নিবিড় গভীরভাবে ঢুকলো তন্ময়ের বক্ষস্থলে। ঘুম ভেঙে গেছে। দুঃস্বপ্ন দেখেছি। দেখলাম আপনি আমার জন্য কাঁদছেন, তাই চলে এলাম। তন্ময় মৃদু হাসলো ঘুমন্ত কণ্ঠে। আমি নাকি তুই? আমি তো একাই না। বাড়িতে বিয়ের আমেজ, হই হুল্লোড় লেগেছে সব কিছুতে। তবে তন্ময় বসে থাকতে পারছে না। নিত্যদিনের সে অফিসে ছুটছে। মোস্তফা সাহেব গতকাল বলেছিলেন কদিন অফিসের কাজটা বাড়িতেই সেরে ফেলতে। তবে তা তন্ময় মানতে বাধ্য নয়। সম্ভব হচ্ছে না করা। বিয়ের ঝামেলাটা মিটতে ঢাকার বাইরে যেতে হবে কাজের সূত্রে। বিষয়টা ওরও জানলে বেশ হাইপার হবে। সঙ্গে যেতে ঝামেলা করবে, তাই সম্প্রতি বিষয়টা চাপা রেখেছে। আজও সে 7 সকালে এসে পৌঁছায় অফিসে। 4টা মিটিং শেষ করেছে। হয়তো 6 তলায় নিচে সুবিশাল চেম্বারে এসে বসলো। তখন ঘড়ির কাঁটা 20 মিনিট 2:20। এখনও তার লাঞ্চ হয়নি। করা সম্ভব হয়নি তাড়াহুড়ায়। আজ সাবিহার ঘরোয়া মেহেদি অনুষ্ঠান। পকেটে লিস্ট আছে বেশ কিছু জিনিসপাতি। এসব কিনে ফেলতে হবে সন্ধ্যার পূর্বে। বাড়ি দুয়ার পেরোতেই মাগরিবের আজান পড়েছে। প্যান্টে থাই গ্লাস ভেদ করে দুপুরে রোদ্দুর ছুতেই অফিস ফ্লোরে ম্যানেজার সুমন টেবিলের পাশে দাঁড়িয়ে আছে ফাইল হাতে। তার অস্তিত্ব যেন শূন্য। তার হাতে 4টা পাতলা ফাইল, 4টা যেন আলাদা করে রাখা। তন্ময়ের সামনে। ইতিমধ্যে তন্ময় ব্যস্ত চোখে দেখলো নীলরঙা ফাইলটা। দ্রুত বুড়োদয়ের মাঝখানে গুনে গুনে 4টা ভাঁজ পড়েছে। ম্যানেজার সুমনের চোখ জোড়া বুঝে ফেললো জানাশোনা ভঙ্গিতে। তৎক্ষণাৎ তন্ময় গুরুতর ভঙ্গিতে ধমকে উঠল, একটা 12 পৃষ্ঠার ফাইলে এতগুলো বানান ভুল। অ্যাপ্রুভ কি বসে বসে আমি করব? টিম রাখা হয়েছে কি ঘাস খেতে? আপনারা ঘাস খান, আমি বসে অ্যাপ্রুভ করি নাকি? ম্যানেজার সুমন ফাইলটা দ্রুত হাতে নিল। লাঞ্চ বক্সটা এগিয়ে দিল সযত্নে। স্যার, লাঞ্চ করে নিন, পরে করব। আপনি করে নিন গিয়ে। তন্ময় না চেয়েও আদেশ ছুড়ল। পকেটে তার একান্তগত ফোনের ভাইব্রেট চলছে। ম্যানেজার সুমন বেরোতেই স্মার্টফোনখানা বের করলো সে। হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনও ভরে গেছে লক স্ক্রিন। অরু সশস্ত্র মেসেজ রেখেছে। শেষের ভয়েস রেকর্ডও শুনে নিয়েছে গম্ভীর মুখে, নরম করে অদৃশ্য রূপে। ঠোঁটের কোণে এসে জমেছে মৃদু হাসি রেখা। তার জীবনের সব ক্লান্তি অশান্তি যেন এই মেয়েটার সামনে আসলে এক নিমিষে হারিয়ে যায়। ঘুরঘুর করে বেড়াচ্ছিস যে, পড়াশোনা নেই? তন্ময় ল্যাপটপের স্ক্রিনে চেয়েই শুধালো। কণ্ঠে সুরে অনুভব করা যাচ্ছে এক টুকরো অসহায়তার হদিস। দিভানে ক্লান্ত শরীর আছুয়া হয়ে এলানো। মেঝে পরিহিত ডান পায়ের ওপর বাম পা অলস ভঙ্গিতে তুলে রেখেছে। অঙ্গ প্রত্যঙ্গে অফিস ওয়ার্ডরোব, ফর্মাল থ্রি পিস স্যুট। ক্লান্ত চোখ দুটো তখনও ব্যস্ত ল্যাপটপে। একটা গুরুত্বপূর্ণ ইমেল পড়ছে। মাঝে মধ্যে কিবোর্ডে চাপ দিচ্ছে কনুয়ে ঘুতিয়ে শার্টের দুটো নিত্যতম ভঙ্গিতে। গলার স্বর ক্ষীণ শোনালেও চঞ্চলতার সময় মতো বিরাজমান। ফিসফিস করে আওড়ালো প্রত্যুরখানার মৃদু আওয়াজের স্বরে। তন্ময় সুস্পষ্ট শুনল, আজ মেহেন্দি
আর্টিস্ট আসবে, মেহেদি পরবো, নাচবো, গাইবো, সারা রাত জাগবো, আনন্দ করব। এখন কি পড়ার সময় আছে? সবাই কি আপনার মতো রসকসহীন নাকি? শুধু পড়া আর পড়া। বিয়েবাড়িতে কোনো পড়াশোনা নেই, কেউ করে না। আর কাজ তো কখনোই না, কেউ করে না। কয়েকটি বাক্য বিকৃতি দিল অনেকটি বিষয় নিয়ে। প্রথমত, বিয়েবাড়ি এটি, এবং আজ মেহেদির অনুষ্ঠান। মহারানী ভিক্টোরিয়া মেহেদি পরবে, নাচবে, গাইবে, এবং তন্ময় কাজ করছে। এই বিষয়টা অন্তত বিরক্তিকর লাগছে তার, তাই সে এতগুলো কথা তন্ময়কে শোনালো। এই বিষয়টা সে বুঝতে পেরেছে। বুদ্ধিদীপ্তি চোখ দুটো এক পলক ল্যাপটপের স্ক্রিন ছেড়ে অরুর পানে রাখলো। কাচুমাচু কাজ করা সবুজ রঙা কামিজ পরেছে, সিল্কিনের ওড়না গলায় ঝোলানো, ফর্সা নগ্ন পাজোড়া ফ্লোর ছুঁয়ে আছে। ঠিক করে ডান পাশে হাঁটছে মেয়েটা। এমন কনকনে ঠান্ডা ফ্লোরে নগ্ন পায়ে হেঁটে কি বোঝাতে চায়? কিছুক্ষণ পূর্বের হাস্যোজ্জ্বল মুখখানা এখন ভূত করে রেখেছে। তন্ময় ফের ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি ফেলে, অসহায় স্বরে বলে, ফাঁকিবাজ, পড়াশোনার কথা বললেই যত ছুতো। গায়ে জ্যাকেট নেই, পায়ে মোজা নেই, জুতো নেই, কিচ্ছু নেই, কেন? অরু মিনমিনিয়ে জবাব, আমার ইচ্ছে। এমনিতেও আপনি ব্যস্ত মানুষ, আমার জুতো ছাড়া পা দুটো দেখার সময় কই আপনার? তন্ময় কটাক্ষ করে। তৎক্ষণাৎ দৃষ্টি ফেরায় অরুর নগ্ন পা দুটোতে। বাম পায়ে একটি রূপালী পায়েল পরে আছে, নিখুঁত আকার, পারফেকশন আর কি, দারুণ মানাচ্ছে। আনমনা হাসলো তন্ময়। পাশে তাকিয়ে দেখলো অফিস ব্যাগটা নেই। কখন নিয়েছে কে জানে? অরু অকল কণ্ঠে প্রশ্ন ছুড়ল, এনেছেন অথচ দেননি কেন? এহেন প্রশ্নে তন্ময়ের অসহ্যত্ব যেন কয়েক গুণ বাড়ল। সময় দিয়েছিস? ওরই ঘড়ির কাঁটায় দেখে, ধীরে সুস্থে সময়। আপনি এসেছেন আপনি এসেছেন 10 মিনিট 30 সেকেন্ড হয়েছে। অথচ এখন পর্যন্ত আপনার সময় হয়নি আমাকে দেওয়ার জন্য। তন্ময় দীর্ঘশ্বাস ফেলল। এ সময় কলিং বেল বাজলো। ওরু উতলা হয়ে ছুটতে চাইলো দরজা খুলতে। তন্ময় বাদ সাজলো, জুতো পরে নে। অরু বাধ্যমের মতো জুতো পরল। এতে তার আগের দীপ্তি সিঁড়ি ভেঙে ছুটে এসে দরজা খুলতে। ইতিমধ্যে সকলেই জানে এই সময় মেহেদি আর্টিস্ট আসার কথা আছে। এসেছে বোধহয়। তন্ময় কোট ল্যাপটপ হাতে নিয়ে উঠে দাঁড়ালো। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দেখলো সাবিয়া রুবিও নামছে তড়িৎভাবে। ওরাও সবুজ রঙের আউটফিট পরেছে আজ। ইতিমধ্যে ভেতরে প্রবেশ করছে একজন মেহেদি আর্টিস্ট, তার সাথে 2 জন অ্যাসিস্ট্যান্ট আর্টিস্টও এসেছে। মূলত মেহেদি অনুষ্ঠান হওয়ার কথা ছিল বাগিচায়, তবে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে বৃষ্টি হবে 7টার পর। সকল দিক বিবেচনা করে 30% দেখিয়েছে, তাই তন্ময় বিষয়টা গুরুত্ব দিয়েছে বেশি। 20-30% বৃষ্টি তেমন একটা হয় না, অথচ বিকালের দিকটা আবহাওয়া দেখাচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 95%ই। তাই সে শেষ মুহূর্তে লিভিং রুমে সোফা সেট সরিয়ে আয়োজন করেছে এখানে মেহেদির অনুষ্ঠান করার। তন্ময় ঘরে ফিরে ল্যাপটপ টেবিলে রাখলো। কোট হ্যাঙ্গারে ঝুলিয়ে টাই খুলতে গিয়ে বারান্দায় এলো। বাগিচার বাতিগুলো জ্বলছে, দেখা যাচ্ছে এক একটি ফুল গাছ। শীতল হাওয়া স্পর্শে তারা দুলছে, অপেক্ষা করছে হয়তোবা বৃষ্টির। গুমট আবহাওয়া প্রকৃতির বুকে, কালো মেঘে আকাশ নির্ঘুম, রাত জাগা চোখের মতোই কালছে, অথচ বজ্রপাতে তীব্র শব্দের ধ্বনি যেন চতুর্দিকে পড়ছে। তন্ময়ের হাতের উল্টো পিঠ দিয়ে এসে পড়ল এক ফোঁটা বৃষ্টির জল। কনকনে ঠান্ডা সেই জলের ঘনিষ্ঠতা। সেলফোন বেজে চলছে ক্রমান্বয়ে। গোসল শেষ করে তন্ময় সেলফোনে কাছে আসলো অলসভাবেই। তা হাতে নিয়ে বেরোলো বাথরুম থেকে। সুগঠিত কোমরে সফেদ তোয়ালে পেঁচানো, হাতে শীর্ণ সফেদ তোয়ালে থেকে মাথা মুছছে নিগুড় ভঙ্গিমায়। সেই মুহূর্তেই বাসে থাকা রিংটং থেমে গেল। সেকেন্ডে না গড়াতেই পুনরায় বেজে উঠল। এ যাত্রায় সাউন্ড টেবিল থেকে আবার ফোনটি নিল। স্ক্রিনে ভাসছে মাহিনের নাম। তন্ময় কল রিসিভ করতে কানে তুলতে দেরি, মাহিনী চেঁচিয়ে উঠতে বিন্দুমাত্র দেরি হয় না। দোস্ত, রিয়ানের কিছু একটা কর, প্লিজ 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 লাগে। বন্ধু শোচনীয় কণ্ঠে বিপরীতে তন্ময় দুর্বিকার নিবদ্ধ চুপচাপ রইল। স্পিকার থেকে ফোনটা টেবিলে রাখলো, কাবার্ড হাতরে সবলীলায় গলায় শুধালো, কি হয়েছে? মাহিনের কণ্ঠ জুড়ে হতাশা ও ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। হারপিক খেতে যাচ্ছিল। আমি কোনো রকমে বাঁচিয়েছি।
ফোনের ওপাশ থেকে এবেলায় রিয়ানের অত্যন্ত বিরক্ত জর্জরিত কণ্ঠ শোনা গেল। হ্যাপেতেশ করে উঠেছে সে। তুই থামবি প্লিজ। আমি কি মিথ্যা বলেছি? তুই তো নিজেই বললি। মাহিনের মুখে দৃঢ়তার প্রত্যুত্তর। নিজের মুখে নিজের বালের কথা বলবো? শালা তুই চুপ থাক। আমি অভিশাপ নিই না। রিয়ান অতিষ্ঠ গলায় বলে। মাহিনের গলার প্রত্যুত্তর ঝরল। তোর অভিশাপ আমার কি বাল হবে? যা। তোর বুকের মধ্যে পটা থাকলে মার অভিশাপ। বাম হাত ঢোকালো ইব্রাহিম বুকের বা পকেট থেকে। মার অভিশাপ। আমি সাক্ষী হিসেবে আছি। তন্ময় যেন ওদের ঝগড়াটে আলাপ শুনতেই ইচ্ছুক ন। সে আনমনে কালো রঙের টি শার্ট দেহ পরে নিচ্ছে, শুভ্র ট্রাউজারে পরে এগুলো টেবিলের দিকে। রিয়ান তখন অসহ্যকর হয়ে উঠেছে, কণ্ঠ কাদো কাদো হয়ে গিয়েছে তার। জ্বালাস না। এমনিতেই সুহানি কন্ট্যাক্ট করছে না, বলে গেছে একেবারে সত্যিকারের ব্রেকআপ। তন্ময় ফোন তুলে নিল হাতে, স্পিকার সরিয়ে কানে চেপে নিল। এমন সত্যিকারের ব্রেকআপ মাসে 4 বার হয় তোদের, এবার না হয় 5 বার হলো। কাঁথা মুড়ি দিয়ে ঘুমা। মাহিনী উচ্চকণ্ঠে হেসে উঠল। সৈয়দ যেন এই মুহূর্তেই না হেসে পারল না। তাদের হাসি রিয়ান যেন অতি বিরক্ত। সবগুলো বদমাইশ নিশ্চয়ই মাহিনের বাসায়। সৈয়দ আওয়াজ তুলে এই যাত্রায়। এই তন্ময়, তুই হয় না বাসায় কি করিস? তন্ময়ের জবাব দেওয়ার প্রয়োজন পড়ল না। ইব্রাহিম উদাস গলায় বলে বসলো, আজ সাবিয়ার ঘরোয়া মেহেদি অনুষ্ঠান। মেয়ে মানুষ সব মেহেদি পড়ছে, আর ও বেরোতে পারবে নাকি? ওর বাচ্চা বউ দুটো মেহেদি পরবে, দুটো হাতে মেহেদি পরবে। এসে ওকে খুঁজবে। যা দোস্ত, তুই বউ সামলা, তোর আসতে হবে না। মাহিন অসন্তুষ্ট গলায় ফোরন কাটলো। তুই এত ভালোভাবে জানিস কিভাবে? সৈয়দ দানবীন ভঙ্গিতে বলল এবং হাসলো। তন্ময়কে জিজ্ঞাসা কর। কথাটুকু শেষ করে কল কেটে দিয়েছে তরিত। তন্ময় জিজ্ঞাসাবাদ করার সুযোগটুকু পর্যন্ত দেয়নি। তন্ময় হেসে ফেলল নিঃশব্দে। ইব্রাহিম ভুল বলেনি কিন্তু। ওরও 1 ঘন্টার মধ্যেই নিশ্চিত হাজির হবে মেহেদি পরে। অবশ্যই সে অপেক্ষায় আছে তন্ময়ও। বারান্দা 4 হাত দূরে বুকশেলফের সামনে ইজি চেয়ার আর টেবিল রাখা। অফিসের কাজগুলো প্রায় সেখানেই সেরে নেয় তন্ময়। আজও ব্যতিক্রম নয়। দেওয়ালঘড়ির কাঁটা ঘুরছে 7:50-এ। 8টা বাজতে চলল বলে। কফির মগ থেকে ধোয়া উঠছে। কফিটা মিনিটখানেক পূর্বেই দিয়ে গেছে দীপ্ত। ডান হাতের পাশে ফ্যাশিক ম্যাগাজিন রাখা। ম্যাগাজিনটা ওর পছন্দের, প্রায়শই বসে বসে দেখবে। আজ সকালে বড় বড় চোখে মডেলিং করা ছেলেগুলো দেখছিল। এত দেখার কি আছে? তন্ময় মুহূর্তে ম্যাগাজিনটা ড্রয়ারে লক করে ফেলল। থাকবে না, দেখতেও পারবে না। বারান্দা থেকে ভেসে আসছে অঝোর ধারায় বৃষ্টির ধ্বনি। অনেকক্ষণ ধরে বিরতিহীন বৃষ্টি ঝরছে। সারা রাত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এমন সময় ওরও বিহিসাবি পদচারণে ঘরে ঢোকে। কিচেনে অ্যাপ্রন পরিহিত, তার হাতে কাচের প্লেটখানা তন্ময়ের সম্মুখে রেখে গর্বিত কণ্ঠে বলল, তন্ময় ভাই, টেস্ট করে দেখুন তো কেমন হয়েছে। তন্ময় আশ্চর্য চেয়ে ওর চোখে বিহীন হাত দুটো দেখালো। এক পলক দেখলো প্লেটে নতুন রেসিপি ফলো করে বানানো পাস্তার ডিশ। হতবাক কণ্ঠে বের হলো, মেহেদি পরিস নিচে। ওর টেবিলে হেলান দিয়ে তরতরে করে বলতে গেল, সাবিয়া আপু কে 2জন আর্টিস্ট মেহেদি পরিয়ে দিচ্ছে, অন্যজন রুবি আপুকে। আর আমি সেই সুযোগে এই রেসিপিটা করে বড় মাকে সাহায্য করলাম। খেয়ে দেখুন তো কেমন হয়েছে। অগত্য তন্ময় কাঁটা চামচ তুলে নিল। ওর প্রত্যাশিত জলজল চোখে সামনে চেয়ে ওর তৎক্ষণাৎ মাথাটা আরও নুইয়ে আনলো। তন্ময়ের মুখে একই ভঙ্গি ভাব পড়ছে, মনের ব্যাকুলতা। তন্ময় অল্প একটু সময় নিয়ে প্রথমে মুখে নেয়। ওরুকে বিশ্বাস নেই। দেখা গেল খাবারে লবণাক্ত। পূর্বের অতিরিক্ত লবণ খেয়ে খাবার নষ্ট করার পর ভালো রকম রেকর্ড করেছে। নির্বিকার মুখে খেয়ে সন্তুষ্ট হলো তন্ময়। ভালোই হয়েছে। তাই সে তরিত জানালো, ভালো হয়েছে। ওরু হতাশ হয়, ম্লান গলায় শুধায়, শুধু ভালো? তন্ময় ভেবেচিন্তে বলে, খুব ভালো হয়েছে খেতে। এবার ওরু খানিক সন্তুষ্ট হলো। গদগদ গলায় জানায়, তাই না? চাচু খেয়ে বলেছে আমার রান্নার কাছে বড় বড় রেস্টুরেন্ট ফেল হবে। বড় চাচু এটা বলেছে আমায়। তন্ময় আরেক চামচ মুখে নিতে যাচ্ছিল, এ কথায় থমথম খেলো। খাবার তালুতেও ঠেকে এসে উঠল সামান্য। ওরও ভরকে গেল। এমন প্রতিক্রিয়া সে আশা করেনি। পানির গ্লাস হাতে নিয়েছে, তবে পান করেনি। কিছুই হয়নি এমন ভঙ্গিমায় চোখ খুলে নির্বিকার হয়ে বলল, ঠিকই বলেছে বাবা। ওরও কিছুটা সংকোচ বোধ করলো। হাপিত্তেশ করলো বেশ। হাঁসফাঁস করে আলগোছে বেরিয়ে গেল। তন্ময় কপালে আঙ্গুল ঘষে হেসে উঠল। ওর ভেবা চাকা খাওয়ার মুখ
খানা চোখের সামনে ভাসছে, তার ঠোঁটের কোণ প্রসারিত হচ্ছে, এই বুক বাঁধা আনন্দের জোয়ার, প্রাণোচ্ছল হাসি, সবই তো একটা পাগলকে ঘিরে। না হয় এভাবে তন্ময়কে কে হাসাতে পারে? কে বা তাকে এত মিষ্টিময় বিরক্ত করে? 8টার পর বৃষ্টি থেমেছে। রাত 10টার পর ফের আবার ঝুম বৃষ্টি, এখনও নেমে চলেছে অনবরত। তন্ময় ঘড়ি দেখে উঠল চেয়ার থেকে, ল্যাপটপ বন্ধ করে ফোনটা তুলে নিল হাতে। অরুর মেহেদি দেওয়া কি হয়নি? মেয়েটা সেই যে গেল, আর তো এলো না কেন? 11টা প্রায় বাজতে চলল। তন্ময় টান হয়ে কপাল আঙ্গুল ঘুষে রুম থেকে বেরোলো। করিডোর রেলিং ছুঁয়ে নিচে তাকালেও লিভিং রুমের সবাই দিব্য উল্লাসে মত্ত। অরুকে দেখা গেল পূর্ব দিকে, দু হাতে মেহেদি দিয়ে বসে আছে, গানের সঙ্গে সুর মিলিয়ে গান গাইছে, হাসছে। এমনিতে হাসাহাসি সাবিয়ার গায়ের ওপর পড়ে যাচ্ছে। তন্ময় সে দৃশ্য দেখে কিছু ছবি তুলে ফেলল। অস্পষ্ট শোনা গেল রবির কণ্ঠ, কিরে অরু, বসে আছিস কেন? যা ভাইয়াকে দেখি আয়। আনোয়ার সাহেব টেলিভিশনে সংবাদ দেখছিলেন, তিনিও সুরে শুন মেলালেন। যাও মামুনি। ভাই এখানে এসেই ভদ্রলোক থেমে গেলেন। সব সময়ের মতোই বলতে নিয়েছিলেন, ভাইয়াকে দেখিয়ে এসো। তবে এখন তো ভাইয়া আর নেই, তাই সে ছাইয়া হয়ে গেছে। কি গলায় পরিষ্কার করে ফের তন্ময়কে দেখে আসো। যাও বলল মোস্তফা সাহেব। তীব্র দ্বিমত। দেখানোর কি আছে, এখানে থাক। ওহি সাহেব সহিন্দন জিজ্ঞাস, দেখালে কি হবে ভাইয়া? ছোট ভাইয়ের এরূপ জিজ্ঞাসায় অসন্তোষ হলেন মোস্তফা সাহেব। জাবেদা বেগম বেশ উৎফুল্লের সঙ্গে বললেন, কি আছে, কি হবে, এসব বাদ। অরু দ্রুত যা। জয়তুন বেগমও মেয়ের তালে তাল মেলালেন, আমার নাতিডারে দেখা রাখো, হ্যাঁ বহুত পছন্দ করবো, যাও যাও। অরু বুজুগদারের মতো আদরে আহ্লাদের মুখখানা বাধ্যমের মতো উঠে দাঁড়ালো। তন্ময় মিচকে এসে দুষ্টুর ন্যায় নিজের রুমে ফিরে আসে আবার, যেন এসব আনন্দের সহিত উপভোগ করা পুরুষটি সে নয়। খুব আরাম করে ফের চেয়ারে বসে, একটি ফাইল সবলীলাইভাবে মেলে ধরে। চোখের সামনে অরু আসে অনেকটা সময় নিয়ে, দুয়ার পাড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তন্ময়ের অ্যাটেনশন না পেয়ে ঘরে ঢোকে, টেলিভিশনের কাছাকাছি পৌঁছে গলা কাকারি দিয়ে কাশে। জানাশোনা ভঙ্গিতে হাত দুটো দেখানোর পায়তারা করে যাচ্ছে সে। এতক্ষণ তো আসতে চাচ্ছিলি না? প্রশ্ন করলো তন্ময়। ওর হতবিম্বল হলো, তোতলানো গলায় আহরালো, আপনি কি নিচে এসেছিলেন? এখান থেকে শুনলাম। যা জোরে সোরে কথাবার্তা হচ্ছে। ওরও মুহূর্তেই চুপসে গেল, হাত দুটো আর এগিয়ে দিল না। তন্ময়কে দেখে নিগুড় দৃষ্টি। খুব সাধারণ একটা ডিজাইন করা হয়েছে তার হাতে। ডিজাইনের মধ্যেখানে তালোর এক অংশে T+A লেখা ইংরেজিতে, বা হাতে ডিজাইনটা মধ্যে ছোট্ট করে ইংরেজিতে শুধু তন্ময় লেখা। তন্ময় লেখা নামখানা অনেকটা সময় ধরে দেখলো, বুকের ভেতর কেমন যেন সুরসুরি ভাব হচ্ছে তার। সুন্দর হয়েছে। ওর পুরোটা হাত মেলে ধরেছে তন্ময় দু চোখের সামনে, আর কিছুই দেখছেন না? অনেকটা ডিজাইন দেখছি, কি চমৎকার, তাই না? তন্ময় উদাসীন, যেন চমৎকার, খুব সুন্দর ডিজাইন। ভালোভাবে দেখুন না, এই যে ডিজাইনের মধ্যে দেখুন, ছোট্ট করে আরও ডিজাইন করা, দেখুন। ওর কণ্ঠে আকাশসম ব্যাকুলতা, দৃষ্টি জুড়ে চূড়ান্ত আকাঙ্ক্ষা। তন্ময় নির্বিকার চাইতে রয়, স্মিত হেসে ফেলে। এই মেহেদি শুকিয়ে আসা হাতটা সে আলতো করে ধরে, চোখের সামনে তুলে বুড়ো আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেয় তাদের একত্রিত নাম অক্ষরকে। দেখেই না দেখার ভান করছে বলে হাতটা ছাড়ানোর চেয়ে তীব্র প্রচেষ্টা। তন্ময় চটজলদি ওর অভিমানী হাত দুটো পুরুষালী দুহাতে গুঁজে নেয়। ওরু বাঁকা চোখে চেয়ে আদেশ ছুঁড়ে, আপনার হাতেও লিখতে হবে আমার নাম। আসুন আমি লিখে দেই। ওরু টেবিল থেকে বল পেন আনলো, তন্ময়কে বসিয়ে সেও পাশে বসলো। বেশ মনোযোগ দিয়ে তন্ময়ের রক্ষ হাতের তালুতে নিজের নামটা লিখে ফেললো। একটি ছোট লাভ আকারের ইমোজি দিতেও ভুলল না। বারান্দা থেকে তখন ভেসে আসছিল বৃষ্টির ধ্বনি, ঠান্ডা শীতল আবহাওয়া, একগুচ্ছ ফুলেদের ঘ্রাণ।